বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। আমি বিএম জাকির হোসেন, সহকারী শিক্ষক, বগুড়াবাজার পিডিসি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বগুড়াবাজার ডুমুরিয়া, খুলনা। আজ আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের জাবেদা অধ্যায়ের আমরা যে পার্ট আকারে ক্লাসগুলো ভাগ করেছি তার দ্বিতীয় পার্টের ক্লাস শুরু করব। আমরা গতদিন শিখছিলাম ক থেকে ম পর্যন্ত জাবেদার কয়েকটি নিয়ম। আজ আমরা শিখব চ থেকে ধারাবাহিকভাবে শিখতে শিখতে দেখি আমরা কত নাম্বার পর্যন্ত শিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বপ্রথমেই দেখতে পেয়ে চ নম্বর নিয়মে কি রয়েছে। আমাদের চ নম্বর নিয়মে রয়েছে, সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না, যদিও ওই আয় অনাদায়ী এবং ব্যয় অপরিশোধিত থাকে। এবার আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করি। যেমন আমরা যদি দেখি, রহিমকে বেতন প্রদান ধরে নিলাম ৫,০০০ টাকা। আমাদের শর্ত অনুযায়ী এখানে আমাদের একজন ব্যক্তির নাম আছে রহিম। রহিমকে আমরা কি দিছি? বেতন দিছি। তাহলে আমরা কি রহিমের নামে হিসাব করব না আমাদের বেতন নামে হিসাব করব? শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা জানি যে রহিম একটি ব্যক্তির নাম। তাহলে আমাদের কোনো ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠানের নামে আমরা কখনোই কোনো হিসাব রাখবো না। তাহলে আমাদের হিসাব রাখতে গেলে কি করতে হবে? দেখতে হবে যে আমার এই প্রতিষ্ঠানের আয় বা ব্যয়ের নামটা কি। আমার সেই আয় এবং ব্যয়ের নামে আমাদের কি করতে হবে? হিসাব রাখতে হবে। তাহলে এখানে আমরা যদি জাবেদা আকারে দেখি, তাহলে আমাদের কি আসে? খরচের নামটা কি? এখানে বেতন। তাহলে আমাদের খরচের নাম আছে কি? বেতন হিসাব। বেতন হিসাব। তাহলে এই খরচ বা আমাদের এই বেতনটা কি বাকিতে হচ্ছে না নাকি নগদে? যেহেতু এখানে আমরা লিখছি রহিমকে বেতন প্রদান, তাহলে নিশ্চয়ই এটা আমাদের কি নগদ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। তাহলে বেতন হিসাব মানে কি? ডেবিট। নগদান হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে আমরা পুনরায় আরেকবার লক্ষ্য করি যে বেতনটা হলো আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যয় হিসাব। যেহেতু আমার এখানে কি হচ্ছে? ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি খরচটা বৃদ্ধি পাচ্ছে। যদি খরচ বৃদ্ধি পায় তাহলে কি হয়? সেই খরচটাকে কি করতে হয়? আমাদের ডেবিট করতে হয়। তাহলে এখানে আমাদের খরচের নামটা কি? বেতন। তার জন্য আমাদের কি হয়েছে? বেতন হিসাব এখানে ডেবিট হয়েছে। এবার এই বেতনের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে কিসের? নগদানের। তাহলে এই নগদ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠানের কোন হিসাব? আমাদের সম্পদ হিসাব। তাহলে আমাদের সেই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রে আমাদের জানা আছে যে সম্পদ যদি হ্রাস পায় বা সম্পদ যদি কমে যায় তাহলে সেই সম্পদ হিসাব কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে আমাদের নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি আছে? হ্রাস পাচ্ছে। এই জন্য নগদ হিসাব আমরা কি দিচ্ছি? ক্রেডিট। এবার যদি আমরা দেখি আরেকটি উদাহরণ আমরা খেয়াল করি। তপু দাসের নিকট থেকে মণিহারি দ্রব্যাদি ক্রয়। এখানে আমরা দেখছি তপু ট্রেডার্সের কাছ থেকে আমরা কি ক্রয় করছি? মণিহারি। তাহলে এখানে যেটা প্রতিষ্ঠানের নাম রয়েছে আমরা কি করেছি? বাকিতে ক্রয় করেছি, তাই না? তাহলে আমরা কি করেছি? বাকিতে ক্রয় করেছি। তাহলে তপু ট্রেডার্স, তাহলে আমরা কি এই তপু ট্রেডার্সের নামে হিসাব করবো নাকি আমাদের খরচের নামে হিসাব করবো? নিশ্চয়ই আমাদের কি করতে হবে? খরচের নামে আমাদের হিসাব করতে হবে। আমাদের নিয়মে রয়েছে যে কোনো ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব লেখা যাবে না। ওই
প্রতিষ্ঠানের যেটা আয় হবে, যেটা ব্যয় হবে, তার নামে আমাদের কি করতে হবে, হিসাব করতে হবে। তো এখানে আমরা টপু ট্রেডার্স নিকট থেকে মণিহারি দ্রব্য ক্রয় করেছি। তো এই মণিহারিটা কি? মণিহারি হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছোটখাটো অনেক জিনিস প্রয়োজন হতে পারে, যেমন কাগজ, কলম, কার্বন, পেন, ফাইল, টেপ, সুতা, ক্লিপ, এরকম ছোটখাটো যে জিনিসগুলো সারা বছর ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বিভিন্ন প্রকার কাজে ব্যবহার করতে হয়, এইগুলো হচ্ছে আমাদের কি ব্যবসা প্রতিষ্ঠানের একটা মণিহারি দ্রব্য। আর এই মণিহারি দ্রব্য আমরা কি করেছি, বাকিতে ক্রয় করেছি। তাহলে এখানে আমাদের খরচের নামটা কি হবে, মণিহারি। তাহলে আমাদের যেহেতু আমাদের মণিহারি খরচ, এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে, তাহলে মণিহারি হিসাব কি হবে, মণিহারি হিসাব ডেবিট। এবার আমাদের আরেক পত্র ক্রেডিট হবে। তো লেনদেন অনুসারে আমরা কি বলছিলাম, যে লেনদেনটা আমাদের কি হয়েছে, বাকিতে হয়েছে। তাহলে আমাদের যেহেতু নগদ টাকা যায়নি, আমাদের কাছে কেউ টাকা পাবে, বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে কি হবে, টাকা পাবে। তাহলে আমাদের কি দায়টা বৃদ্ধি পেয়েছে। আর যদি দায় বৃদ্ধি পায়, তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র অনুসারে দায় বৃদ্ধি পেলে দায় হিসাব কি হয়, ক্রেডিট হয়। তাহলে এখানে আমাদের দায়টার নাম কি, পাওনা। নিশ্চয়ই বাইরের কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাবে, সেটি পাওনা হিসাব, ক্রেডিট। এখানে আমরা আঁকা লিখতে পারি বকেয়া মণিহারি যদি আমরা লিখি, তাহলে সেটা আমাদের কি হবে। তাহলে লিখলাম মণিহারি হিসাব ডেবিট, আর পাওনা হিসাব কি পেলাম আমরা, ক্রেডিট। এরপরে যদি আমরা আরেকটি উদাহরণ দেখতে চাই বা বুঝতে চাই, তাহলে আমাদের কি আসে, যেমন কমিশন প্রাপ্য। কমিশন প্রাপ্য, এখানে কমিশন প্রাপ্য। তাহলে আমাদের প্রাপ্য কথাটার অর্থ হচ্ছে যা আমরা এখনো পাইনি, পরে পাবো। তার মানে আমরা কারোর কাজ করেছি বা কারোর পক্ষ নিয়ে আমরা একটা, তার লেনদেন হোক, তার যে কোনো একটা ব্যবসায়িক স্বার্থ আমরা করে দিয়েছি বা হাসিল করেছি, তার জন্য কি হবে, আমরা কমিশন পাবো। তাহলে সেই কমিশনটা যেহেতু আমাদেরকে এখনো দেয়নি, তাহলে আমরা টাকা বাইরে কার কাছে পাবো, তাহলে সেটা আমাদের কি সম্পদ, যেহেতু এখনো পাইনি, পরে পাবো, প্রাপ্য। তাহলে যেহেতু আমরা পাবো, তাহলে প্রাপ্য কমিশন আমাদের সম্পদ। তাহলে সম্পদ আমাদের কি, সম্পদের নাম হচ্ছে কি, কমিশন। সেই কমিশনটা আগে আমাদের লিখতে দেখি প্রাপ্য কমিশন। তাহলে আমাদের যাবত আকারে সাজাই, আমাদের আমার আছে কি, প্রাপ্য কমিশন। আর কি, যেহেতু আমার অটোমেটিক আমি কাজটা করে দিয়েছি, তাহলে আমাদের কিন্তু আয় হয়েছে, তাহলে এখানে আয়টার নাম কি, কমিশন। প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব কি হবে, ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে আসলে আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম থাকে, তাহলে সেটা আমরা কি করবো না, হিসাবমুক্ত করবো না। যদিও ওই আয়টা কি হবে, আমাদের অনাদায়ী থাকে বা অপরিশোধিত, ব্যয়টা অপরিশোধিত থাকে, তাহলে আমাদেরকে এইভাবে আমাদের হিসাব করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখবো 6 নম্বর নিয়মে আমাদের কি বলা আছে। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ বা পণ্যদ্রব্য চুরি বা নষ্ট যদি হয়ে যায়, এই সকল লেনদেনের কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্যের ক্রয়ের পরিমাণ কমে যায়। আর যদি কোনো কারণে এই ক্রয়ের পরিমাণটা কমে যায়, তাহলে আমাদের ক্রয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। আমরা দেখি যে বিজ্ঞাপন, পণ্য বিতরণ বা পণ্য দ্রব্য বিনষ্ট বা এই জাতীয় যে লেনদেনগুলো আছে, তার ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার চেষ্টা করি। তো এখানে আমরা দেখছি বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ। তাহলে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের যে পণ্যটা আমরা ক্রয় করে নিয়ে আসলাম, যে বিক্রয় করব, কিন্তু ঠিক সেই পণ্যটা আমরা কি করলাম, বিজ্ঞাপনের জন্য জনগণের মাঝে আমরা বিলিয়ে দিলাম। তাহলে এই বিলিয়ে দেওয়ার নামটা হলো কি, বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনটা হলো আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা কি হিসাব, একটি ব্যয় হিসাব। তো আমরা জানি যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র অনুসারে
যদি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায় তাহলে ব্যয়টা কি হবে? ডেবিট হবে। তাহলে যে ব্যয়টা বৃদ্ধি পাবে সেই ব্যয়টাই ডেবিট হবে, এবং যে ব্যয়টা হ্রাস পাবে সেই ব্যয়টা কি হবে? ক্রেডিট হবে। এখানে আমরা প্রথমে পণ্য ক্রয় করছিলাম, তার মধ্যে ব্যয়টা বেড়ে গেছিল, পুরো হিসাব ডেবিট হয়েছিল। এখন আমরা পণ্য বিজ্ঞাপনের জন্য বিতরণ করেছি, তাহলে আমার ক্রয় পরিমাণটা মানে ব্যয়ের পরিমাণটা হ্রাস পাচ্ছে, এই জন্য আমার পুরো হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমার একটি ব্যয় কমছে এবং আরেকটি ব্যয় কি আছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেটা বৃদ্ধি পাচ্ছে ওইটার নাম হচ্ছে বিজ্ঞাপন, এবং যেটা কমছে ওইটার নাম হলো কি? আমার পুরো হিসাব। তো এবার আমরা ডেবিট এবং ক্রেডিট আকারে দেখি। তো এখানে কিন্তু আমাদের লিখতে বিজ্ঞাপন, বিজ্ঞাপন হিসাব ডেবিট, তোমার বিজ্ঞাপন নামক খরচটা বৃদ্ধি পাচ্ছে, ওই বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অনুরূপভাবে যদি আমরা দেখি পণ্য দ্রব্য চুরি হয়ে গেল, এখানে পণ্য দ্রব্য চুরি হয়ে যাবে বা নষ্ট, এই সকল লেনদেনের জন্য আমরা লিখতে পারি কি? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমরা লিখব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি কোনো একটি লেনদেনের কারণে ক্রয়ের পরিমাণ যদি হ্রাস পায় তার জন্য আমাদের ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। এরপরে আমরা দেখব আমাদের বর্গীয় জ নাম্বারে নিয়মটি কি আছে। প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে, কারণ প্রতিষ্ঠান থেকে একমাত্র মালিকই নিতে পারে, মালিক ছাড়া আর কেউ নিতে পারে না। তাহলে প্রতিষ্ঠান হতে যদি উত্তোলন বোঝায় তাহলে সেটা মালিকের উত্তোলন বোঝাবে। ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হবে, কারণ ব্যাংক হতে একমাত্র টাকা আনবে মালিক ব্যবসার জন্য। তাহলে ব্যাংক হতে উত্তোলন হলে সেটা কিসের জন্য হবে? প্রতিষ্ঠানের জন্য হবে। মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাবে লিখতে হবে, মানে মালিক কর্তৃক উত্তোলন যদি লেখা থাকে তাহলে সেটা উত্তোলন নামেই আমাদেরকে লিখতে হবে। ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছুতে উত্তোলন করা হয়, তাই ব্যাংক থেকে করুক আর প্রতিষ্ঠান থেকে করুক, সেটা অবশ্যই উত্তোলন হিসাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে এবার যদি আমরা দেখি ব্যবসা হতে উত্তোলন, তাহলে এখানে আমরা দেখি ব্যবসা হতে উত্তোলন। ব্যবসা হতে কে নিতে পারে? মালিক নিতে পারে, তাহলে এটা মালিকের ব্যক্তিগত। এখানে দেখলাম ব্যবসায় হতে উত্তোলন, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান হতে উত্তোলন করছে। এখানে যেহেতু নগদ টাকা কি পণ্য কোনো কিছু বলা নেই, তাহলে আমরা মনে করতে দেখি যে প্রতিষ্ঠান থেকে মালিক নগদ টাকা উত্তোলন করে নিয়ে যাচ্ছে। তাহলে যেগুলো ব্যক্তিগত তাদের প্রশ্ন লিখতে হবে। তাহলে এখানে আমাদের আলাদা করতে গেলে দেখে কি? উত্তোলন হিসাব ডেবিট। প্রতিষ্ঠান থেকে উত্তোলনের জন্য আমাদের কিনছে কি? নগদ টাকা। তাহলে নগদ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ, তাহলে আমাদের কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সম্পদ হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, এই জন্য আমাদের কি হবে? নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। যদি এবার আমরা দেখি ব্যাংক হতে উত্তোলন, তাহলে কি হবে? ব্যাংক হতে উত্তোলন, তাহলে আমাদের ব্যাংক হতে টাকাটা আমরা উত্তোলন করে কোথায় আনছি? ব্যবসা প্রতিষ্ঠানে আনছি। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কি আছে? নগদ নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এবং ব্যাংকও কিন্তু আমার একটা সম্পদ হিসাব। তাহলে এক সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং এক সম্পদ কি আছে? হ্রাস পাচ্ছে। তাহলে যে সম্পদ বৃদ্ধি পাচ্ছে ওইটা ডেবিট হবে, এবং যে সম্পদটা হ্রাস পাচ্ছে ওইটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা দেখি যে নগদ নামক সম্পদ আমার বৃদ্ধি পাচ্ছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক থেকে আমাদের সম্পদ কমছে, ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট।
তো আমরা দেখলাম যে ব্যবসা হতে উত্তোলন ও ব্যাংক হতে উত্তোলন। এবার আমরা ঝ নাম্বার নিয়মটি নিয়ে আলোচনা করব। ঝ নম্বরে রয়েছে পণ্য, নগদ অর্থ, কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে তার জন্য আমাদের কি করতে হবে? বিবিধ ক্ষতি হিসাবে লিপিবদ্ধ করতে হবে। এর আগে আমরা দেখলাম যে পণ্য দ্রব্য চুরি বা বিনষ্ট হলে আমরা কি লিখছি? বিবিধ ক্ষতি হিসাবে লিখছি। ঠিক অনুরূপভাবে এখানেও আমরা যদি কোনো নগদ টাকা চুরি হয়ে যায় বা যদি কোনো সম্পদ চুরি হয় বা বিনষ্ট হয় তার জন্য আমাদের কি করতে হবে? বিবিধ ক্ষতি হিসাবে লিপিবদ্ধ করতে হবে। যেমন আমরা এখানে পারি ক্যাশ বাক্স হতে টাকা চুরি, তাহলে আমরা দেখছি যে ক্যাশ বাক্স হতে টাকা চুরি। তাহলে এখানে আমাদের যদি ক্যাশ বাক্স হতে টাকা চুরি হয় তার জন্য আমাদের কি করতে হবে? বিবিধ ক্ষতি হিসাব আমাদের ডেবিট করতে হবে। আর এই যেহেতু ক্যাশ বাক্স থেকে আমাদের কি চুরি হচ্ছে? নগদ টাকা চুরি হচ্ছে। এর জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ নামক একটি সম্পদ হ্রাস পাচ্ছে। এই জন্য আমাদের কি হবে? নগদান হিসাব ক্রেডিট হবে। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি, যেমন অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হল। শিক্ষার্থীবৃন্দ, অগ্নি দুর্ঘটনায় যদি পণ্য আমার বিনষ্ট হয়ে যায় তার জন্য আমাদের বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে। আর এখানে আমাদের হ্রাস পাচ্ছে হলো কি? পণ্যের পরিমাণ, তাহলে এখানে আমাদের পুরা হিসাব ক্রেডিট হবে। ঠিক এইভাবে আমাদের যদি কোনো পণ্য, নগদ অর্থ বা সম্পদ যদি বিনষ্ট হয় তাহলে বিবিধ ক্ষতি হিসাবে ডেবিট হবে, বা সেই যে জিনিসটা আমাদের নষ্ট হবে যদি নগদ টাকা হয় তাহলে নগদান ক্রেডিট, যদি কোনো সম্পদ বিনষ্ট হয় তাহলে সেই সম্পদটা ক্রেডিট, এবং যদি কোনো প্রকার পণ্য দ্রব্য নষ্ট হয়ে যায় তাহলে পুরা হিসাব ক্রেডিট। তো এবার আমরা দেখব নাম্বারে আমাদের কি রয়েছে? ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরি প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে। কারণ ব্যাংক সুদ মঞ্জুর করবে কাদের অ্যাকাউন্টে? ব্যাংকে যে সমস্ত মক্কেলদের হিসাব আছে বা যাদের টাকা ব্যাংকে আমানত রাখা আছে তাদের অ্যাকাউন্টে ব্যাংকে কি করবে? টাকাটা জমা করে দিবে। তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো অ্যাকাউন্ট ব্যাংকে থাকে বা যদি কোনো হিসাব ব্যাংকে থাকে তাহলে আমাদের ওই হিসাবে যদি কোনো প্রকার কোনো সুদ হয় তাহলে ব্যাংক কি করবে? আমাদের ওই অ্যাকাউন্টে ব্যাংক টাকা জমা করে দেবে। ব্যাংক কখনোই নগদ টাকা দিবে না। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো টাকা ব্যাংকে জমা থাকলে তাহলে সেটা আমাদের কি হয়? ব্যাংক হিসাব। আর ব্যাংক হিসাবটা হলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা কি? সম্পদ হিসাব। যদি কোনো কারণে আমাদের সম্পদ বৃদ্ধি পায় তাহলে সেই সম্পদটা কি হবে? ডেবিট হবে। তাহলে যেহেতু এখানে ব্যাংক সুদ মঞ্জুর করছে তাহলে নিশ্চয়ই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাবটা ব্যাংকে আছে ঠিক সেই হিসাবে ব্যাংক কি করছে? টাকাটা যোগ করে দিচ্ছে। তাহলে আমাদের সম্পদ কি হচ্ছে? এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যে সম্পদটি বৃদ্ধি পাচ্ছে তার নাম হলো কি? ব্যাংক হিসাব। এবং যেটি বৃদ্ধি পাচ্ছে এটির নাম হলো কি? ব্যাংক সুদ। তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তার নামটি হলো কি? ব্যাংক সুদ। তাহলে ওই সুদটা কি আমাদের ব্যাংকের ব্যবসাটা কি হচ্ছে? আয় হচ্ছে। তাহলে আমরা যদি জাবেদা আকারে দেখি তাহলে আমাদের কি আসে? ব্যাংক সুদ মঞ্জুর করলো এর জাবেদা হয়। আর যদি আমরা ডেবিট এবং ক্রেডিট এর সূত্র বা নিয়ম অনুসারে যদি আমরা লিখি তাহলে আমাদের ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে ব্যাংক ডেবিট লিখলাম আর ব্যাংক সুদ হিসাব কি লিখলাম? ক্রেডিট লিখলাম। কারণ কি? আমাদের ব্যাংকে আমাদের টাকা বৃদ্ধি পাচ্ছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর যে কারণে টাকাটা বৃদ্ধি পাচ্ছে তার নামটি হলো কি? ব্যাংক সুদ। আর ব্যাংক সুদ হলো কি? আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা কি? আয়। এবার আমরা যদি বিপরীতভাবে দেখি যে আমাদের ব্যাংকে যে আমরা টাকা জমা দিই, ব্যাংকে টাকা জমা নেয়, আমরা বিভিন্ন প্রকার লেনদেন করি, ব্যাংকে টাকা আনতে যাই, আমাদেরকে টাকা দেয়, এরকম আনুষঙ্গিক ব্যাংক অনেক কাজ করে। তার বিনিময়ে ব্যাংক কি করে? কিছু কমিশন হিসেবে টাকা আমাদের কেটে নেয়। তারা যদি আমাদের ব্যাংক থেকে টাকাটা কেটে নেয় তাহলে আমাদের কি ব্যাংক থেকে টাকা কমবে নাকি বাড়বে? নিশ্চয়ই কমবে। তাহলে যদি কমে যায় তাহলে আমাদের সম্পদ কমবে, তাহলে সেই সম্পদের নাম কি? ব্যাংক হিসাব।
তাহলে আমাদের এখানে সম্পদ যেহেতু কমে যাবে ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হিসাব এখানে কি হবে? ক্রেডিট হবে। তাহলে সম্পদ কমে আমাদের কি হচ্ছে? আমাদের ব্যয় হচ্ছে। তাহলে এখানে ব্যয়টার নাম কি? ব্যাংক চার্জ। তাহলে আমার কি লিখবে এখানে? ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি আমাদের ব্যাংক সংক্রান্ত লেনদেনে কোনো কারণে যদি ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, এবং যে কারণে টাকাটা বাড়বে সেই কারণটা দেখে আমার কি ব্যবসা আয় না কি হচ্ছে তার নাম হিসাবে আমাদের কি হবে? ক্রেডিট হবে। তাহলে বাড়লে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, এবং ব্যাংক থেকে যদি টাকাটা কমে যায় তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। এরপরে আমরা দেখব ট নম্বরে আমাদের নিয়মে রয়েছে স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কোনো কারণে হ্রাস পেলে তা সম্পদের অবস্থা হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট না করে পুঞ্জীভূত অবস্থায় সংশ্লিষ্ট সম্পদ নামে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তো আমরা একটি নিয়ম জানি যে স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে বা সময় অতিক্রান্তের ফলে যে মূল্যটা হ্রাস পায় বা কমে যায় তাকে আমাদের কি বলা হয়? অবশ্যই। এখানে আমরা যদি একটি উদাহরণ আকারে দেখি, আসবাবপত্রের অবশ্যই ধরা হলো। তাহলে আমাদের জাবেদা আকারে করতে গেলে যে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। তাহলে আমাদের এই আসবাবপত্র এর মূল্যটা কমে কি হচ্ছে? এই অবশ্যই হচ্ছে। তাহলে এই অবশ্যইটা কি? আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যয়। তাহলে আমার সম্পদ কমে হচ্ছে হলো কি? ব্যয়। তাহলে এখানে আমাদের জাবেদা আকারে লিখি যে অবশ্যই ব্র্যাকেটে আমাদের সম্পদের নাম লিখতে হবে আসবাবপত্র। যে সম্পদের অবশ্যই হবে সেটির নাম আমাদের ব্র্যাকেটে উল্লেখ করতে হবে। আসবাবপত্র হিসাব ডেবিট, এখানে আমাদের লিখতে কি? পুঞ্জীভূত অবস্থায়, ব্র্যাকেটে আমাদের সব লিখতে হবে সম্পদের নাম আসবাবপত্র হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা পুঞ্জীভূত অবশ্যইটা কেন লিখব? যেহেতু এই অবশ্যই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে অন্য কোথাও চলে যাচ্ছে না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অবশ্যই আমার হিসাব দেখে আমাদের আয় কমায় ব্যয়টাকে আমরা কি করছি? সঞ্চয় হিসেবে রাখছি, যাতে ভবিষ্যতে আমরা পুনরায় আবারই আসবাবপত্র বা কোনো সম্পদ যাতে ক্রয় করতে পারি। এজন্য আমার যে সম্পদের মূল্য কমবে সেই সম্পদকে আমরা অবশ্যই দেখাবো, এবং এই অবশ্যই টাকাটা আমরা কি করবো? পুঞ্জীভূত অবশ্যই বা সেই সম্পদের নামটা আমাদের ব্র্যাকেটে উল্লেখ করে আমাদেরকে ডেবিট এবং ক্রেডিট বা জাবেদা আমাদের করতে হবে, তাহলে আমাদের হিসাবটা সঠিক হবে। এবার আমরা 6 নম্বর নিয়মটি আলোচনা করব। যে কোনো উৎসতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না, হিসাবে প্রদেয় চেক প্রদান করা হয়। যেমন আমরা দেখি চেকের মাধ্যমে বিক্রয়, তাহলে আমরা পণ্য বিক্রয় করছি এবং বিনিময়ে কি পাচ্ছি? চেক পাচ্ছি। তাহলে এই বিক্রয়টা আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটি আয় না? অবশ্যই এটি কি আমার আয় হিসাব। বিক্রয় করলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়? আয়টা বৃদ্ধি পায়। তো আমাদের চেক যেহেতু পাচ্ছি, তাহলে এই চেকটি জমা হবে কোথায়? ব্যাংকে। তাহলে ব্যাংকে যদি আমাদের চেকটি জমা হয় তাহলে টাকা নিশ্চয়ই বৃদ্ধি পাবে। ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে আমাদের ব্যাংক হিসাব কি? সম্পদ হিসাব। তাহলে ব্যাংক যদি সম্পদ হিসাব হয়, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র অনুসারে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে ব্যাংক হিসাব কি হবে? ডেবিট। এবং আমার বিক্রয়টা আমার কি? আয়। তাহলে এখানে বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমাদের জাবেদা আকারে লিখি যে ব্যাংক হিসাব
ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা পরবর্তীতে আরেকটি নিয়ম আমরা লিখছি এখানে, দেনাদার প্রতি চেক প্রাপ্তি যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। তার মানে আমরা একজনের কাছে টাকা পেতাম, বাকিতে মাল বিক্রয় করেছিলাম, সে এখন কি করছে, একটি চেক আমাদেরকে দিছে। তাহলে সেই চেকটি আমরা সঙ্গে সঙ্গে কি করেছি, ব্যাংকে জমা দিয়েছি। তাহলে নিশ্চয়ই ব্যাংকে টাকা জমা বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। যার কাছে আমরা মাল বাকিতে বিক্রয় করেছিলাম সে ছিল দেনাদার, তার মানে কি সেও আমাদের একটি সম্পদ হিসাবে লেখা ছিল। এখন তার কাছে আমরা টাকা আর পাবো না, যেহেতু আমাদের সেই টাকার জন্য আমাদের কি দিয়েছে, চেকটা দিয়েছে। তাহলে আমাদের কি দেনাদার নামক সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের এখানে দেনাদার হিসাব কি হবে, ক্রেডিট হবে। দেনাদার হিসাব ক্রেডিট। তো এভাবে যদি আমাদের চেক পাই তাহলে আমাদের কি করতে হবে, ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে। করব নম্বরে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট হতে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট, এবং মালিককে ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো সুবিধা দেয় তার জন্য উত্তোলন হিসাব কি হবে, ডেবিট হবে। তো এখানে আমরা যদি উদাহরণ আমরা দেখি, কর্মচারীদের বেতন মালিক নিজস্ব তহবিল হতে পরিশোধ করলো। কর্মচারীদের বেতন দেওয়ার কথা ব্যবসা প্রতিষ্ঠানের, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি করলো, সেখান থেকে সে মালিকের কাছ থেকে টাকা নিয়ে কর্মচারীদেরকে বেতন দিল। তাহলে আমাদের বেতনটা হলো কি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের খরচ। তাহলে এখানে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মের সূত্র অনুসারে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ব্যয়টা কি হবে, ডেবিট হবে। তাহলে এখানে ব্যয়টার নাম কি, বেতন। তাহলে এখানে বেতন আমরা করি বেতন হিসাব ডেবিট। আর যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে সুবিধা নিচ্ছে এই জন্য প্রাণান্তিক মূলধন হিসাব ক্রেডিট। পরবর্তীতে যদি আমরা আরেকটি নিয়ম দেখি, মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ। মালিক বাজার করেছে, তার বাড়ির বা পারিবারিক খরচ সে কি করলো, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে তার পরিবারের খরচ নির্বাহ করলো। এখন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তার উত্তোলন হিসাবকে আমাদের ডেবিট করতে হবে। এবার মালিক প্রতিষ্ঠান থেকে কি নিয়েছে, নগদ টাকা, উত্তোলন হিসাব ডেবিট হবে। আর কি হবে, নগদ হিসাব ক্রেডিট। যদি ডেবিট ক্রেডিট তাহলে ডেবিট ক্রেডিট যদি লিখতে হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এভাবে আমাদের দেখতে হবে যে প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে সুবিধা নিল নাকি প্রতিষ্ঠান মালিককে সুবিধা দিল, সেটি আমাদের সঠিকভাবে দেখে আমাদেরকে জামিলা প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সর্বশেষ নিয়ম ঢ নিয়ে আলোচনা করব। ঢতে রয়েছে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় পাওয়া ও দেওয়া হয় তার যথাক্রমে পাওনাদার ও দেনাদার হিসাবকে প্রভাবিত করবে। তো এখানে দেনা ও পাওনা আমাদের ব্যবসায়িক নিয়ম অনুসারে অবশ্যই বিভিন্ন প্রয়োজনে বা সুবিধা অসুবিধে অবশ্যই বাকিকে পণ্য ক্রয় বা বিক্রয় করতে হয়। তো বাকিকে ক্রয়ের ক্ষেত্রে আমাদের পাওনাদার সৃষ্টি হয় এবং বাকিকে বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হয়। এই বাকি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমাদের একটি টাকা পরিশোধের একটা শর্ত থাকে। সেই শর্ত মোতাবেক যদি কেউ টাকা পরিশোধ করে তাহলে তাকে কিছু অর্থ ছাড় দিতে হয়। আর এই ছাড়কৃত অর্থকে ব্যবসায়িক ভাষায় নগদ বাট্টা বলা হয়ে থাকে।
তো এই বাট্টা সংক্রান্ত লেনদেনগুলো বোঝার জন্য আমি দুইটা উদাহরণ বোঝানোর চেষ্টা করব, সবাই আমরা লক্ষ্য করি। এখানে আমরা লিখছি 10,000 টাকা দেনা পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান। তার মানে 10,000 টাকা দেনা আমরা রয়েছি, আমরা টাকা পরিশোধ করেছি কত টাকা? 9,000 টাকা। তার মানে 1,000 টাকা আমরা কম দিয়েছি। তাহলে এই 1,000 টাকাকে আমাদের এই ব্যবসায়ের ভাষা অনুসারে বলা হয় নগদ বাট্টা। এবার এই নগদ বাট্টা কি আমাদের নগদে দিয়ে গেল নাকি কম নিয়ে গেল? কম নিয়ে গেল। কারণ কি আমাদের কাছে যেহেতু 10,000 টাকা, আমরা পরিশোধ করেছি কত টাকা? 9,000 টাকা। তাহলে আমরা বাট্টা পেলাম কত টাকা? 1,000 টাকা। এবার আমরা দায় ছিলাম কত টাকা? 10,000 টাকা দায় আমরা ছিলাম। যখন লেনদেনটা এখানে বলছে যে লেনদেন পূর্ণ নিষ্পত্তি, তার মানে এই লেনদেনটি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে উভয়ের ভিতরে আর থাকবে না, একদম নিষ্পত্তি হয়ে যাবে, তাহলে শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের দায় কমবে 10,000 টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের চলে যাচ্ছে কত টাকা? 9,000 টাকা। তাহলে আর 1,000 টাকা কি হলো সেটা আমরা জাবেদা আকারে দেখি। এখানে যেহেতু আমাদের 10,000 টাকার দায় কমছে, তাহলে আমাদের ডেবিট এবং ক্রেডিটের নিয়ম অনুসারে আমাদের দায় যদি হ্রাস পায় তাহলে সেই দায়টি কি হবে? ডেবিট হবে। তাহলে আমাদের কাছে তো টাকা পেত, তাহলে সে ছিল কি? পাওনাদার। তাহলে এখানে আমাদের পাওনাদার হিসাব কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা লিখব কি? পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ডেবিট কত টাকা? 10,000 টাকা। এবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, নগদান নামক সম্পদ হ্রাস পাচ্ছে, নগদান হিসাব দিয়ে হবে ক্রেডিট হবে 9,000 টাকা। তারপরে যে আর 1,000 টাকা, তাহলে এই 1,000 টাকা যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে না, তার মানে কি থেকে যাচ্ছে, তাহলে এইটা আমাদের ব্যবসার জন্য কি হচ্ছে? আয় হচ্ছে। তাহলে এই আয়টার নাম কি? প্রাপ্ত বাট্টা। তাহলে কি? প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 1,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখলাম যে আমাদের হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা কি হবে? সমান হবে। তো এখানে পাওনাদার হিসাব ডেবিট হয়েছে 10,000 টাকা এবং তার বিপরীতে আমাদের দুইটা হিসাব ক্রেডিট হয়েছে, দুইটা হিসাব হয়েছে কি? ক্রেডিট। একটি হলো নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা, অপরটি হলো প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 1,000 টাকা। তাহলে এই 9,000 আর এই 1,000 মিলে তাহলে মোট ক্রেডিট হলো কত টাকা? 10,000 টাকা। তাহলে মোট ডেবিট এবং মোট ক্রেডিট উভয় পাশে ঠিক আছে। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব। এখানে আমরা দেখছি 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি। তার মানে আমরা কারো কাছে মাল বাকিতে বিক্রয় করেছিলাম, আমরা 7,000 টাকা পেতাম, কিন্তু সেই 7,000 টাকার জায়গায় আমরা কত টাকা পাচ্ছি? 6,500 টাকা পাচ্ছি আমরা, নাকি? তাহলে 500 টাকা আমরা কি করছি? কমান দিচ্ছি। তার মানে আমরা যার কাছে টাকা পেতাম তাকে আমরা ছাড় দিচ্ছি 500 টাকা। তাহলে এই 500 টাকাকে আমরা কি বলবো? নগদ বাট্টা বা প্রদত্ত বাট্টা, যা আমার ব্যবসার জন্য কি? ব্যয় বা খরচ বা ক্ষতি। তাহলে আমরা যার কাছে মাল বাকিতে বিক্রয় করেছিলাম সে ছিল কি? দেনাদার। তার মানে ব্যবসার একটা সম্পদ। এবার যখন আমি তার সঙ্গে লেনদেনটা নিষ্পত্তি করবো, তাহলে ওই দেনাদার নামক সম্পদ আমার আর থাকবে না। তাহলে দেনাদার নামক সম্পদ কি হবে? হ্রাস পাবে। এজন্য আমরা যদি জাবেদা করি তাহলে আমাদের কি হবে? আমাদের দেনাদার যেহেতু সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে আমাদের বিনিময়ে আসছে কি? নগদ টাকা। তাহলে নগদ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কি হিসাব? সম্পদ হিসাব। এজন্য আমাদের নগদান হিসাব ডেবিট, যেহেতু আমরা নগদে পাচ্ছি কত টাকা? 6,500। এর নগদ হিসাব কি? ডেবিট। আমরা পাচ্ছি না কত টাকা?
500 টাকা। তাহলে এই 500 টাকা আমাদের ব্যবসার কি একটা ক্ষতি বা খরচ, আর এই খরচটার নাম হচ্ছে কি প্রদত্ত বার্তা। তাহলে এখানে দেখো কি প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 500। তাহলে এখানে আমরা দুইটা ডেবিট পেয়েছি, একটা হলো নগদান হিসাব, একটা হলো কি প্রদত্ত বার্তা হিসাব। তাহলে এই দুইটা মূল্য কত হলো 7000। তাহলে এবার আমার সম্পদ কমছে কত টাকা 7000 টাকা। তাহলে তার নামটা কি দেনাদার। তাহলে এবার হবে কি দেনাদার হিসাব, দেনাদার হিসাব ক্রেডিট 7000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সহজেই বুঝলাম যে লেনদেন, নিষ্পত্তি এবং বার্তা সংক্রান্ত ঝামেলাগুলো কিভাবে সমাধান করতে হবে। এরপরে তোমাদের বোঝার সুবিধার্থে আরো দুইটা উদাহরণ আমরা দেখতে পারি। যেমন বার্তা পাওয়া গেল বা বার্তা প্রদান করা হলো। যেমন দেখি এখানে 1 নম্বর দেখি বার্তা প্রদান করা হলো। খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। এর আগে যে দুইটা উদাহরণ আমরা দেখলাম, ঠিক তারই আলোকে আমরা এই বার্তা প্রদান করা হলো এই জাবেদাটা সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, জাবেদা প্রদান করা হলো, তার মানে কি আমরা কি নগদ টাকা দিচ্ছি কাউকে? নিশ্চয়ই না। এই বার্তা প্রদান করা হলো মানে কি যে আমরা কারো কাছে যখন টাকা আদায় করতে যাবো বা কারো কাছে যদি টাকা পাই, তাহলে টাকা আদায় করার সময় আমরা তাকে যে ছাড়টা দেই তাকে বলা হয় কি প্রদত্ত বার্তা। তেমন যদি আমরা আর একটু ক্লিয়ার করে বুঝি, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় আমরা যে টাকাটা কম নেই বা কম আমরা আদায় করি তাকে বলা হবে কি প্রদত্ত বার্তা। তাহলে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় যে টাকাটা ছাড় দেওয়া হয় তাকে প্রদত্ত বার্তা বলে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রদত্ত বার্তা হিসাব ডেবিট হবে আর কি দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে যদি আমরা বিকল্প আরেকটা দেখি 2 নম্বর বার্তা পাওয়া গেল। তাহলে বার্তা পাওয়া গেল কি আমরা নগদ টাকা পাইছি নাকি? নিশ্চয়ই না। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি পাওনাদারকে পরিশোধ করার সময় আমরা যে টাকাটা কম পরিশোধ করি তাকে কি বলা হয় প্রাপ্ত বার্তা। আর এই প্রাপ্ত বার্তার ক্ষেত্রে পাওনাদার ডেবিট আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি কি পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে দেখো, বোঝার চেষ্টা করো, অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।